গল্পটা শহরের কোলাহলে দিনরাত ছুটে চলা সাদামাটা এক মানুষের। সামনে থেকে দেখতে নিরীহ কোনো মানুষ মনে হলেও ভেতরে লুকিয়ে আছে বহু বছরের অজানা গল্প, কিছু ভয়ানক সত্য, তীব্র যন্ত্রণা, ক্ষত আর অন্ধকার। অতীতের ক্ষতচিহ্ন বয়ে বেড়ানো মানুষটার জীবনের সমস্ত মোড় ঘুরে যায় রক্তাক্ত এক দুর্ঘটনার মধ্য দিয়ে। ভুল করে ঘটে যাওয়া এক মৃত্যু হঠাৎ করে মানুষটাকে সকলের চোখে হিরো বানিয়ে দেয়। চারদিক থেকে ভেসে আসা প্রশংসা, করতালি, সম্মানের ধ্বনিগুলো যেন নতুন এক আসক্তি হয়ে দাঁড়ায়। আর সে আসক্তি থেকেই জন্ম হয় ভয়ানক এক দানবের। শহরের অন্ধকারে শুরু হয় নতুন খেলা। অপরাধীরা কাঁপতে থাকে এক অদৃশ্য ছায়ার ভয়, এমন এক অদৃশ্য ছায়া যা ফিরে এসেছে ২৫ বছর পরে। বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বাংলা সিরিজ আকায়ের কথা। শুরুতেই আমাদের ১৯৯৯ সালের একটা ঘটনা দেখানো হয়। মধ্যবিত্ত এক পরিবারের ছেলেমেয়েরা অধীর আগ্রহে বাবার বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছে, কারণ আজ তাদের বাবার জন্মদিন। ফাইনালি বাচ্চাদের অপেক্ষার প্রহর শেষ হয়। তাদের বাবা আশফাক ৫ প্যাকেট বিরিয়ানি নিয়ে বাড়িতে আসে। আশফাকের পরিবারের সদস্য সংখ্যাও ৫ জন। আশফাক, তার স্ত্রী, ২ ছেলে এবং ১ মেয়ে। বিরিয়ানি দেখে আশফাকের স্ত্রী বলে, আমি তো রাতের জন্য খাবার বানিয়েছি, বিরিয়ানি কেন নিয়ে আসতে গেলে? আশফাক কোনো জবাব দেয় না। আশফাকের স্ত্রী আশফাকের জন্য কেক রেডি করে রাখে। আশফাক স্ত্রী আর ছেলে মেয়েদের সাথে নিয়ে একসাথে কেক কাটে। সবাই অনেক হ্যাপি ছিল, শুধুমাত্র আশফাকের মনে কোনো আনন্দ নেই। কেক কাটা শেষে আশফাকের স্ত্রী বিরিয়ানিগুলো প্যাকেট থেকে বের করে। ওই সময় আশফাক বলে, একটা ইম্পর্টেন্ট কাজে আমাকে একটু বাইরে যেতে হবে। আশফাকের স্ত্রী তাকে খেয়ে যেতে বলে। আশফাক বলে, ফিরে এসে খাবো। তাই আশফাকের স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে খেতে বসে। আশফাকের বড় ছেলে আজাদ তখন বাবার জন্য একটা বার্থডে কার্ড তৈরি করেছে, তাই সে খাবার টেবিলে যেতে একটু দেরি করে। কার্ড তৈরি শেষে আজাদ নিজের রুম থেকে বের হয়ে দেখে তার মা আর ছোট ভাই বোন মেঝেতে পড়ে আছে, তাদের মুখ দিয়ে রক্ত ঝরছে। আজাদ কাঁদতে শুরু করে। ঠিক ওই সময় আশফাক ফিরে আসে। আজাদ কাঁদতে কাঁদতে বাবাকে বলে, বিরিয়ানির সাথে বিষ মেশানো ছিল, ওই বিরিয়ানি খেয়ে সবাই মারা গেছে। আশফাক কোনো কথা না বলে আরেক প্যাকেট বিরিয়ানি প্লেটে ঢেলে নেয়। আজাদ অবাক হয়ে বলে, বাবা, এই বিরিয়ানিতে তো বিষ মেশানো। আশফাক কোনো জবাব না দিয়ে জোর করে আজাদের মুখে বিরিয়ানি ঢুকিয়ে দেয়। আজাদ বিরিয়ানি খেতে না চাইলে আশফাক জোর জবরদস্তি করে। এতে আজাদ সেন্সলেস হয়ে যায়। আশফাক মনে করে আজাদ মারা গেছে। এরপর সে নিজেও কিছুটা বিরিয়ানি খায়। মৃত্যু যেন পুরোপুরি নিশ্চিত হয়, তাই বিষ মেশানো বিরিয়ানি খাওয়ার পরেও আশফাক গলায় রশি দেয়। কিছুক্ষণ পর যখন আজাদের সেন্স আসে, আজাদ তার বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখে। আর এটাই ছিল আজাদের সুখী জীবনের শেষ দিন। এরপর আমাদেরকে ২০২৫ সালের সিন দেখানো হয়। আজাদের পরিবারের মৃত্যুর পর কায়সার নামের এক ব্যক্তি আজাদকে নিজের কাছে আশ্রয় দিয়েছে। সে আজাদকে বড় করেছে। আজাদের বাবার মৃত্যুর পর পাওনাদাররা যখন আজাদকে ব্যবহার করে টাকা উসুল করার উপায় খুঁজছিল, তখনই কায়সার ছোট্ট আজাদকে সকল অপশক্তির হাত থেকে রক্ষা করে। কায়সার হচ্ছে আজাদের মায়ের দুঃসম্পর্কের ভাই। কায়সার আজাদকে খুব একটা পছন্দ করে না, প্রতিনিয়ত আজাদকে নোংরা ভাষায় গালাগালি করে। তবুও সে এত বছর ধরে আজাদকে নিজের কাছে রেখেছে, এর পেছনে অবশ্য একটা কারণ আছে। কায়সার আজাদের মাকে পছন্দ করত। আজাদের মা আজাদের বাবাকে বিয়ে করায় কায়সার সারা জীবন একা থাকার ডিসিশন নেয়, আর কখনোই সে বিয়ে করেনি। যেহেতু আজাদের মাকে সে পায়নি, তাই আজাদের মায়ের অংশ অর্থাৎ আজাদকে সে নিজের কাছে রেখে দেয়। কায়সার যেমন আজাদকে প্রতিনিয়ত গালি দেয়, তেমনি আজাদ কোনো বিপদে পড়লে এই কায়সারই আবার সবার আগে আসে। তাই আজাদ কনফিউজড হয়ে যায়, কায়সার আসলে তাকে ভালোবাসে নাকি ঘৃণা করে। আজাদের পুরো নাম হচ্ছে আবুল কালাম আজাদ। আজাদের স্বপ্ন সে একদিন অনেক বড় একজন রকস্টার হবে। রকস্টার হোসেনকে সে নিজের আইডল মনে করে। আজাদ স্বপ্ন দেখে একদিন সে হোসেনের মতো হবে। আজাদের গানের গলা খারাপ না, কিন্তু সুযোগের অভাবে সে নিজের স্বপ্ন পূরণ করতে পারছে না। আজাদ প্রায়ই সোশ্যাল মিডিয়া পেজে নিজের গাওয়া গান আপলোড করে, কিন্তু এতে ভিউ একদমই হয় না। এসবের পাশাপাশি আজাদ একটা কুরিয়ার সার্ভিস কোম্পানিতে জব করে। সেখানে প্রতিদিন ১৪ ঘন্টা ডিউটি হয়। সকাল ৯টা থেকে বিকাল ৩টা অফিসিয়াল কাজ হয়। এরপর বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত পার্সেল ডেলিভারি কাজ। টানা ১৪ ঘন্টা কাজ করার পরেও বাড়ি ফিরে ঠিকভাবে ঘুমাতে পারে না। দিনের পর দিন ঘুম না হওয়ায় তার মনে মনে ভাবে সে হয়তো ধীরে ধীরে ভ্যাম্পায়ারে হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের পক্ষে এত কম ঘুমিয়ে বেঁচে থাকা সম্ভব না। টানা ১৪ ঘন্টা ডিউটি করার পরেও আজাদ খুঁজে বেড়ায় কোথায় গেলে নিজের গানের প্রতিভা প্রকাশ করতে পারবে। ঢাকা শহরে বর্তমানে কিছু রেস্টুরেন্ট আছে, যেখানে খাওয়া দাওয়ার পাশাপাশি মিউজিকের ব্যবস্থাও আছে। আজাদ এরকম একটা রেস্টুরেন্টের কথা বলে সেখানে গান গাওয়ার ব্যবস্থা করে। যেহেতু আজাদের প্রধান লক্ষ্য নিজের প্রতিভা বিকশিত করা,
তাই সে শুরুতেই বিনা পারিশ্রমিকেই গান গাইতে চায়। তার এটাই ছিল আজাদের সবথেকে বড় ভুল। ফ্রিতে পাওয়া জিনিস সহজে কেউ মূল্য দেয় না। আজাদের ক্ষেত্রেও তাই হয়। রাতের বেলা আজাদ যখন রেস্টুরেন্টে গান গায় তখন রেস্টুরেন্টের কাস্টমাররা অনেক জোরে কথা বলে এবং হাসাহাসি করে। আজাদ ওদেরকে থামিয়ে দিয়ে বলে, আপনারা একটু আস্তে কথা বলুন, আমি গানে কনসেন্ট্রেশন করতে পারছি না। এতে তারা আজাদের উপর ক্ষিপ্ত হয়ে ম্যানেজারকে কমপ্লেইন করে। ম্যানেজার রেগে আজাদকে অপমান করে সেখান থেকে বের করে দেয়। আজাদ বুঝতে পারে ফ্রিতে নিজের প্রতিভা প্রকাশ করাটা উচিত হয়নি। হতাশাগ্রস্ত আজাদ একটা বারে গিয়ে মদ পান করে। এভাবেই নিয়মিত মদ পান করে সামাদ নামের এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। সামাদকে দেখতে মানুষ মনে হলেও সে আসলে একটা হিংস্র জানোয়ার। সামাদ একটা ছোট মেয়েকে আইসক্রিমের লোভ দেখিয়ে জঙ্গলের ভেতর নিয়ে মেয়েটাকে ধর্ষণ করে। ঘটনাস্থলে বাচ্চা মেয়েটার মৃত্যু হয়। মেয়েটার রক্তাক্ত মৃতদেহ জঙ্গলে ফেলে রেখে সামাদ পালিয়ে যায়। অন্যদিকে আজাদ রাতের বেলা পার্সেল ডেলিভারি করার জন্য বের হলে হঠাৎ করে একটা ছিনতাইকারী আজাদের দিকে ছুরি ধরে সব দিতে বলে। ছিনতাইকারী আজাদের বাইকটাও নেয়। আজাদ ছিনতাইকারীকে রিকোয়েস্ট করে বলে, বাইকটা আমার কোম্পানি থেকে দিয়েছে, দয়া করে এটা নেবেন না। ছিনতাইকারী আজাদের কোনো কথাই শোনে না, বাইক স্টার্ট করতে থাকে, কিন্তু বাইকটা কোনোভাবেই স্টার্ট নেয় না। এমন সিচুয়েশনে আজাদ অনেক ঘাবড়ে যায় এবং প্যানিক করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে সেন্সলেস হয়ে যায়। আজাদকে সেন্সলেস হতে দেখে ছিনতাইকারী ভয় পালিয়ে যায়। তবে সে সাথে করে আজাদের ডেলিভারি ব্যাগটাও নিয়ে যায়। সেন্স আসার পর আজাদ অফিসে গিয়ে ম্যানেজারের সমস্ত ঘটনা বলে। ম্যানেজার আজাদের সাথে রাগারাগি করে বলে, ব্যাগে কত টাকার পার্সেল ছিল তোমার কোনো আইডিয়া আছে? তোমার সারা বছরের বেতন কেটে নিলেও তো সেই পার্সেলটার দাম উঠবে না। আজাদ বলে, আমি তো ইচ্ছে করে করিনি। ম্যানেজার ধমক দিয়ে বলে, এই অফিসের 90% স্টাফ বয়সে তোমার থেকে অনেক ছোট, কিন্তু কাজের ক্ষেত্রে অনেক বেশি এফিশিয়েন্ট। তুমি তো কাজকে অনেক বড় শিল্প মনে করো, তাই না? গান গেয়ে জীবন কাটাও, আমার ব্যবসায় কেন লাল বাতি জ্বালাচ্ছ? আমি শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, এরপর আর একটা কমপ্লেন যদি পাই চাকরি থেকে বের করে দেব। ম্যানেজার অনেক অপমান করে আজাদকে বের করে দেয়। আজাদ কোনো জবাব দেয় না। আজাদ দীর্ঘদিন ধরে একটা অসুখে ভুগছে। মাঝে মাঝেই তার নিজের শরীরের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে আর সেন্সলেস হয়ে যায়। মেডিকেল সায়েন্সের ভাষায় এটাকে অ্যাবসেন্স সিজার বলা হয়। যেদিন আজাদের সামনে তার পুরো পরিবারের মৃত্যু হয়েছে সেদিন থেকে এই অসুখ। আজাদ আজ পর্যন্ত কাউকে নিজের অসুখের কথা জানায়নি। সে চায় না কেউ তার উইকনেস জেনে তার প্রতি সিম্প্যাথি দেখাক। আজাদ চুপচাপ নিজের চেয়ারে বসে ভাবতে থাকে। সে সময় আজাদের কলিগরা একত্রিত হয়ে একজন কলিগের জন্মদিন সেলিব্রেট করে। আজাদকে কেউ ডাকে না। আজাদ মনে মনে অনেক আফসোস করে, কারণ আজ আজাদেরও জন্মদিন। তবে সেটা কেউ জানে না। জানলেও কোনো লাভ হতো না, কারণ আজাদ মানুষের সাথে সহজে মিশতে পারে না। এই কারণে সবাই তাকে অহংকারী ভাবে। কিন্তু আজাদ এমনটা হয়েছে তার বাবার কারণে। একসাথে পুরো পরিবারকে হারিয়ে আজাদ মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে। তখন থেকে একাকিত্ব গ্রাস করেছে তাকে। এসব ভাবতে ভাবতে আজাদ নিজের নোটবুকে দুটো লাইন লিখে ফেলে। পাপ ছাড়া আমার হাতে যে আর কিছুই নেই, মরিচিকা দিয়েছে আমার হৃদয় ভরপুর। লেখাটা কুরিয়ার অফিসের একজন ক্লায়েন্টের চোখে পড়ে। মেঘা নামের ক্লায়েন্টের কিছু পার্সেল কাস্টমারের কাছে পৌঁছায়নি। এই ব্যাপারটা নিয়ে সে কমপ্লেন করতে কুরিয়ার সার্ভিসে আসে। মেঘা আজাদের মুখে ক্ষতচিহ্ন দেখে টেনশন করে বলে, এভাবে খোলা রাখলে তো ইনফেকশন হবে। মেঘা নিজের ব্যাগ থেকে একটা ফার্স্ট এইড ব্যান্ডেজ বের করে তাকে দেয়। মেঘাকে দেখার পর আজাদের ভালো লাগে। এর আগে কখনো এমন হয়নি তার সাথে। পরের দিন সকালে আজাদ একটা রেডিও স্টেশনে ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হয়। নিউজ পেপারে ইন্টারভিউর বিজ্ঞাপন দেখেছে। এটা জানার পর কায়সার আজাদের সাথে রাগারাগি করে বলে, এসব আলতুফালতু রেডিও স্টেশনের থেকে কুরিয়ার সার্ভিস কোম্পানির বেতন বেশি। আজাদ বলে, রেডিও জব আমার স্বপ্ন। কায়সার গালাগালি করে বলে, এটা টাকা কামানোর বয়স, স্বপ্নের না। আজাদ কায়সারের কথা না শুনে স্বপ্নের রেডিও স্টেশনে ইন্টারভিউ দিতে চায়। সে সময় ওয়েটিং রুমে থাকা আরেকজন ক্যান্ডিডেট আজাদকে জানায় তার প্যান্ট ছিঁড়ে গেছে, আন্ডারওয়্যার দেখা যাচ্ছে। আজাদ খুবই এম্বারেস হয়ে যায়। সে দ্রুত দোকানে যায় প্যান্ট সেলাই করার জন্য। সেলাই করে যখন সে আবারও রেডিও স্টেশনে আসে তখন অফিসার দুজন স্টাফের কনভারসেশন শুনে ফেলে। ওরা বলছিল যে পোস্টের জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে সেই পোস্টে আগে থেকেই ডিরেক্টর নিজের ভাতিজাকে কনফার্ম করেছে। এসব শুনে আজাদ অনেক হতাশ হয়। কিন্তু আজাদ তখন দেখে তার সামনে একদল গাধা বসে বসে ইন্টারভিউ দেওয়ার জন্য অপেক্ষা করছে। আজাদের হ্যালুসিনেশন শুরু হয়। সে সত্যি সত্যি চোখের সামনে একদল গাধা দেখতে পায়। আজাদ নিজের হতাশা কাটাতে চলে যায় বাড়ি। সেখানে আজও সামাদ এসেছে। সে বারের ওয়েটারের নোংরা ভাষায় গালাগালি শুরু করে। আজাদ অনেক ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিল, মনে অনেক কষ্ট। সেসব প্রকাশ করার কোনো সুযোগ ছিল না। হঠাৎ সামাদের এরকম বিহেভিয়ার তার উপরে সমস্ত ক্ষোভ প্রকাশ করে আজাদ। সামাদও রেগে গিয়ে আজাদকে গালাগালি দিতে শুরু করে। যদিও সামাদ এবং আজাদ কেউ কাউকে চেনে না, তারা একে অপরকে গালাগালি করাতে ওই মুহূর্তে তাদের মধ্যে লড়াই তৈরি হয়। বার থেকে বের হয়ে সামাদ আজাদকে ফলো করতে থাকে। এক পর্যায়ে সামাদ আজাদকে ডেকে নোংরা ভাষায় কথা বলে, এমনকি আজাদের মাকে নিয়েও নোংরা ভাষা বলে।
এতে আজাদ প্রচণ্ড রেগে যেয়ে নিজের হিতাহিত জ্ঞান ভুলে যায়। সে সামাদকে মারতে শুরু করে। সামাদও নোংরা গালি দিতে থাকে। আজাদ নিজেকে কন্ট্রোল করতে পারে না। একটা ইট তুলে নিয়ে পাগলের মতো সামাদের মাথায় মারতে থাকে। সামাদের মৃত্যু হয়। আজাদের সেন্স ফিরে আসে। আজাদ রিয়েলাইজ করে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। সে পৃথিবীর সব থেকে খারাপ কাজটা করে ফেলেছে। প্রতিটি খারাপ কাজের একটা ওজন থাকে। খারাপ কাজ সংগঠিত হওয়ার পর সে ওজন মানুষের আত্মায় চেপে বসে। আজাদেরও এমনই হচ্ছে। আজাদের দম বন্ধ হয়ে আসছিল। বাড়ি ফিরে অনুশোচনার গ্লানি নিয়েই সে ঘুমিয়ে পড়ে। সকালবেলা আজাদের ঘুম ভাঙে কায়সারের চিৎকার চেঁচামেচিতে। নিজের রুম থেকে বের হয়ে সে দেখতে পায় টিভিতে সামাদের হত্যার নিউজ দেখানো হচ্ছে। আজাদ অনেক ঘাবড়ে যায়, কিন্তু মুহূর্তে আজাদের সমস্ত অনুশোচনার গ্লানি মুছে যায় যখন আজাদ সামাদের মৃত্যু নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখে। অসংখ্য মানুষ সামাদের উপর রেগেছিল, কারণ সে অনেক শিশুকে ধর্ষণ করেছে, হত্যা করেছে। ভিকটিমদের পরিবার আজকে খুবই খুশি, কারণ পুলিশদেরকে বলেও তারা কোনো বিচার পায়নি। অনেকে তো আবার সামাদের হত্যাকারীকে আকার সাথে তুলনা করছে। আকা ছিল এমন এক সিরিয়াল কিলার যে আইনের তোয়াক্কা না করে নিজেই অপরাধীদের শাস্তি দিত, কিন্তু আজ থেকে 25 বছর আগে সে নিখোঁজ হয়ে যায়। সবাই ভেবেছিল সে হয়তো মারা গেছে। আজ সামাদের হত্যার ঘটনার পর অনেকেই ভাবছে এটা হয়তো সে আকা। নিউজে এসব দেখে আজাদের নিজের প্রতি প্রাউড ফিল হতে শুরু হয়। তার সমস্ত অনুশোচনা এক মুহূর্তে অহংকারে পরিণত হয়। সে মনে মনে নিজেকে হিরো ভাবতে শুরু করে। বুক ভরা স্বস্তির নিঃশ্বাস নিয়ে আজাদ কাজে চলে যায়। রাতের বেলা আজাদ মেঘার কিছু পার্সেল পিক করার জন্য তার বাড়িতে যায়। সার্কিট ব্রেকারের সুইচ পড়ে যাওয়ায় মেঘা পুরো বাড়ি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। অন্ধকার বাড়িতে অচেনা মানুষের পদচিহ্ন শুনে মেঘা একটু ভয় পায়। তবে আজাদ সুইচ ঠিক করে দেওয়াতে ইলেকট্রিসিটি চলে আসে আর মেঘার ভয় কেটে যায়। আজাদকে দেখে মেঘা চিনতে পারে। আসলে আজাদকে নয়, আজাদের লেখা সেই লাইন দুটো মনে রেখেছিল সে। লাইন দুটো মনে গেঁথে গেছে তার। ইলেকট্রিসিটি ঠিক করে দেওয়ার জন্য মেঘা আজাদকে ধন্যবাদ জানায়। মেঘা অন্ধকারে ভয় পায় বুঝতে পেরে আজাদ তাকে বলে, অন্ধকারকে এত ভয় পাবেন না। যেমন প্রতিটা ক্ষমার মাঝে লুকিয়ে থাকে প্রতিশোধ, তেমনি প্রতিটা অন্ধকারের মাঝে লুকিয়ে থাকে আলোর অনুভব। মেঘা বলে, আপনি কি কবি? আজাদ বলে, না, গান লেখার চেষ্টা করি। গানের কথাগুলোই কবিতা হয়ে যায়। গল্প করতে করতে মেঘা আজাদকে চায়ের অফার করে। আজাদ বলে, একটু ব্যস্ততা আছে আজ। এরপর সে মেঘাকে বলে, কাল আমার জন্য বিশেষ দিন, আইনি এবং আমার জন্য দোয়া করবেন। পরদিন আজাদ একটা মিউজিক কম্পিটিশনে পার্টিসিপেট করতে যায়। সেখানে বিচারক হিসেবে ছিল আজাদের আইডল হোসেন। আজাদ তাকে দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়, কিন্তু হোসেন শুরু থেকেই আজাদের সাথে রুড বিহেভ করে। এমনকি আজাদ গান গাইতে শুরু করলে হোসেন তাকে থামিয়ে দিয়ে বলে, এসব কোনো গান হলো নাকি? হোসেন ওকে বাজে ব্যবহার করে আজাদকে কম্পিটিশন থেকে বের করে দেয়। আজাদ বাড়ি ফিরে তার রুম থেকে হোসেনের সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলে। তারপর প্রচুর মদ খায়। মাতাল অবস্থায় নিজের সবথেকে পছন্দের জিনিস গিটারটাও ভেঙে ফেলে। অতিরিক্ত মদ খাওয়ার কারণে সে বমি করতে শুরু করে। তার এই অবস্থা দেখে কায়সার অনেক ঘাবড়ে যায়। সে আজাদকে তুলে রুমে নিয়ে যায়। পরদিন আজাদ তার বাবার পরিচিত এক লোকের সাথে দেখা করতে যায়। আজাদের জানা মতে আজাদের বাবা ওই ব্যক্তির কাছে অনেক মোটা অঙ্কের টাকা পায়। আজাদ বড় হওয়ার পর থেকে ওই লোকের সাথে দেখা করে তার বাবার পাওনা টাকা চায়, কিন্তু লোকটা প্রতিবারই অস্বীকার করে যে আজাদের বাবা তার কাছে কোনো টাকা পায় না। আজাদ এবার লোকটাকে রিকোয়েস্ট করে কিছু টাকা দেওয়ার জন্য, যাতে সে ব্যবসা শুরু করতে পারে, কিন্তু লোকটা আজাদকে অপমান করে তাড়িয়ে দেয়। আজাদের ইচ্ছে করে গুলি করে লোকটাকে ঝাঁঝরা করে দিতে, কিন্তু আজাদের কাছে কোনো পিস্তল নেই। প্রচণ্ড ক্ষোভ নিয়ে আজাদ বেরিয়ে পড়ে। রাস্তায় সে একটা জটলা দেখে দাঁড়িয়ে যায়। একটা লোক ভুল করে এক বৃদ্ধকে গাড়ি দিয়ে আঘাত করেছিল। সবাই মিলে লোকটাকে বকাবকি করে, কিন্তু আজাদ তার মনের সমস্ত ক্ষোভ ওই লোকটার উপর প্রকাশ করে। সে নিজের হেলমেট দিয়ে লোকটার মাথায় আঘাত করতে শুরু করে। আজাদের দেখা দেখি উপস্থিত সবাই লোকটাকে মারতে শুরু করে। আজাদ এবার মনে তৃপ্তি পায়। বাড়ি ফিরে আজাদ একটা গান লেখে। এরপর আজাদ সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখে একজন ইনফ্লুয়েন্সার নিজের সোশ্যাল মিডিয়া পেজে স্যাট্রিয়ন অ্যাকাউন্ট অ্যাড করেছে। এই অ্যাকাউন্টে তার ভক্তরা সরাসরি টাকা ডোনেট করতে পারবে। আজাদ নিজের পেজেও স্যাট্রিয়ন অ্যাকাউন্ট অ্যাড করে ফেলে। এরপর আজাদ মেঘার কিছু রিটার্ন পার্সেল ফেরত দিতে তার বাড়িতে যায়। দেখে মেঘা রাস্তা থেকে একটা অসুস্থ বিড়ালকে তুলে এনে সেবা করছে। আজাদ খুবই মুগ্ধ হয়। আজাদ মেঘার প্রেমে পড়ে যায়। একমাত্র মেঘা ছাড়া তার মাঝে মানুষরূপী পশু সবাই দেখতে পায়। আজাদ ভাবে সে হয়তো পাগল হয়ে যাচ্ছে, তাই এমন মানুষের মনের পশুত্ব তাদের চেহারায় স্পষ্ট দেখতে পাচ্ছে। ওই রাতে শহরে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে। শোভন নামের এক বড়লোকের ছেলে ড্রিঙ্ক করে গাড়ি চালিয়ে 7 বছরের শিশু ও তার মাকে হত্যা করে, কিন্তু বাবার ক্ষমতার জোরে সে বেঁচে যায়। আজাদ তার ফোনে সেই নিউজ দেখে। এই ঘটনা নিয়ে অনেক ধরনের নিউজ আসে। কেউ কেউ বলে কিছুদিন আগে তো আকা নিজের ফিরে আসার জানান দিয়েছিল,
তাহলে এখন কোথায়? সে কি পারে না একে শাস্তি দিতে? এসব নিউজ কমেন্ট বক্সেও মানুষ আকাকে নিয়ে কথা বলে। সবার একটাই চাওয়া, সে ফিরে আসুক। এসব দেখে আজাদের মনে হয় তাকে যেহেতু সবাই আকা ভাবছে, তাই তাকেই আকা হয়ে শোভনকে শাস্তি দিতে হবে। ওই দিনই আজাদের অফিসের ম্যানেজার সমস্ত ডেলিভারি ম্যানদের কাছে একটা করে ট্র্যাকিং ডিভাইস দিয়ে বলে, আজ থেকে এই ডিভাইস তোমাদের সাথে থাকবে। এতে করে কারো পার্সেল বা ব্যাগ হারিয়ে গেলে এই ডিভাইসের মাধ্যমে সহজে পাবে। এরপর ম্যানেজার আজাদকে সম্বোধন করে বলে, কেউ যদি এই ডিভাইস হারিয়ে ফেলে তাকে এর ক্ষতিপূরণ করতে হবে। ট্র্যাকিং ডিভাইস হাতে পেয়ে আজাদ অন্যরকম প্ল্যান করে। সে ওই দিন ডেলিভারি কাজ বাদ দিয়ে শোভনকে ফলো করে। সুযোগ বুঝে সে শোভনের গাড়ির নিচে ট্র্যাকিং ডিভাইস লাগায়। এরপর সে শোভনের লোকেশন ট্র্যাক করে। রাতের বেলা আজাদ একটা ধারালো ছুরি নিয়ে শোভনকে হত্যা করতে বের হয়। সারাদিন শোভনকে ফলো করতে গিয়ে সে একটা পার্সেলও ডেলিভারি করে না। এতে আজাদের চাকরি চলে যেতে পারে, কিন্তু তাতে তার কিছুই যায় আসে না। আকা হয়ে অপরাধীকে হত্যা করার নেশা ভয়ানকভাবে টানতে শুরু করেছে তাকে। গভীর রাতে শোভন তার 2 বন্ধুকে সাথে নিয়ে একটা নিরিবিলি জায়গায় গাড়ি থামিয়ে মদ খায়। আজাদ লোকেশন ট্র্যাক করে সেখানে যায়। সে ওত পেতে থাকে সঠিক সময়ের জন্য। একটা সময় শোভন প্রাকৃতিক কাজ করার জন্য গাড়ি থেকে বের হয়। ওই সময় আজাদ শোভনকে অজ্ঞান করে জঙ্গলের আড়ালে নিয়ে যায়। সেখানে নৃশংসভাবে তাকে হত্যা করে। এরপর বাড়ি ফিরে আজাদ ছুরিটা ভালোভাবে পরিষ্কার করে এবং নিজেও ভালোভাবে গোসল করে। আজ থেকে আজাদের জীবনের একটা নতুন অধ্যায়। আজ আজাদ সত্যিকার অর্থেই নিজেকে আকা হিসেবেই প্রকাশ করেছে। আজাদ সমাজের মানুষদের উদ্দেশ্য করে মনে মনে বলে, তোমাদের আর কোনো ভয় নেই, তোমাদের আকা চলে এসেছে। আজ থেকে সমস্ত অন্যায়ের শাস্তি আকা নিজের হাতে দেবে। নতুন জীবন, নতুন পরিচয় নিয়ে সে প্রশান্তির ঘুম দেয়। তার ঘুম ভাঙে সিআইবি অফিসারের ডাকে। অফিসাররা জেনে গেছে শোভনকে হত্যা করেছে আজাদ। আজাদ ধরা পড়ে গেছে নিজের একটা ছোট্ট ভুলের কারণে। সে শোভনকে হত্যার পর ট্র্যাকিং ডিভাইসটা তার গাড়ি থেকে খুলে নিতে ভুলে গেছে। সেই ডিভাইসের সাহায্যে অফিসাররা আজাদকে খুঁজে বের করেছে। আজাদ অফিসারদের কাছে অস্বীকার করে বলে, আমি কিছুই করিনি। সিনিয়র অফিসার সোহেল তাকে থাপ্পড় দেয়। এরপর সে কোনো কারণ ছাড়া কায়সারকেও থাপ্পড় দিয়ে তার কয়েকটা দাঁত ভেঙে দেয়। আজাদ বলে, আমার চাচার কোনো দোষ নেই, ওনাকে ছেড়ে দেন। অফিসার সোহেল বলে, তোর চাচাই সবথেকে বড় অপরাধী। সে তোকে ছোটবেলায় আশ্রয় না দিলে তুই আজ এমন করতে পারতি না। এই বলে সোহেল কায়সারকে গুলি করে হত্যা করে। সাথে সাথে আজাদের ঘুম ভেঙে যায়। সে স্বপ্ন দেখছিল। কায়সারের চিৎকারেই তার ঘুম ভাঙে। আজাদের মনে পড়ে ট্র্যাকিং ডিভাইসটা গাড়িতে রেখে এসে ভুল করেছে। তাই সকাল সকাল আজাদ নিজেই সোহেলের নামে একটা পার্সেল রেডি করে ডেলিভারি করতে সিআইবি অফিসে যায়, কারণ সেখানেই তো শোভনের গাড়িটা বাজেয়াপ্ত করা হয়েছে। আজাদ সোহেলের সাথে দেখা করতে চাইলে সিকিউরিটি গার্ডরা আজাদকে অপেক্ষা করতে বলে। ওই সময় আজাদ সুযোগ বুঝে শোভনের গাড়ির কাছে যায়। সে একটা সিগারেটও জ্বালিয়ে নেয়, যাতে কেউ দেখে ফেললে ভাবে লুকিয়ে ধূমপান করতে গিয়ে গাড়ির আড়ালে এসেছে। আজাদ কৌশলে গাড়ির নিচ থেকে ডিভাইসটা বের করতে যাবে, তখনই এক অফিসার আজাদকে দেখে এবং রেস্ট্রিকশন এরিয়ায় ধূমপান করার জন্য তার সাথে রাগারাগি করে, যার কারণে আজাদ ডিভাইসটা নিতে পারে না। সে প্রচণ্ড হতাশ হয়ে যায়। ঠিক ওই সময় কয়েকটা ছোট বাচ্চা খেলতে গিয়ে আজাদের কাছে বল ছুঁড়ে দেয়। আজাদ চালাকি করে বলটা পা দিয়ে শোভনের গাড়ির কাছে পাঠায়। এরপর বাচ্চাগুলো আজাদের কাছে বল চাইলে আজাদ বল নেওয়ার বাহানায় গাড়ি থেকে ট্র্যাকিং ডিভাইসটা বের করে নেয়। এরপর একজন সিকিউরিটি গার্ড আজাদকে সোহেলের কাছে নিয়ে যায়। আজাদ সোহেলকে পার্সেল দিলে সোহেল বলে, আমার কাছে কে পার্সেল পাঠাবে? আজাদ বলে, অনেক সময় সারপ্রাইজ দেওয়ার জন্য পার্সেল পাঠায়, এটা হয়তো এমনই কোনো পার্সেল। সোহেল তার স্ত্রীকে কল করে জিজ্ঞেস করে সে পাঠিয়েছে কিনা। তার স্ত্রী জানায় পাঠায়নি। সোহেল একটু অবাক হয়। অন্যদিকে আজাদ নিউজে দেখতে পায় শোভনের মৃত্যুর পর সাধারণ মানুষ আবারও আকাকে ধন্যবাদ দিচ্ছে। সবাই তার প্রশংসা করার পাশাপাশি বলছিল পুলিশ যেন আকার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেয়। এসব দেখে আজাদ তো অনেক খুশি। সে ভাবে সে জীবনের আসল মানে খুঁজে পেয়েছে। আজাদের জীবন যে পথের জন্য নির্দেশিত ছিল সেই পথ সে খুঁজে পেয়েছে। এরপর দৃশ্যে আমরা দেখি একজন সিনিয়র অফিসারের রিটায়ারমেন্ট উপলক্ষে একটা পার্টির আয়োজন হয়। সোহেল তার স্ত্রী স্নেহাকে নিয়ে সেই পার্টিতে যায়। সিনিয়র অফিসার ওদের দুজনকে দেখে অনেক খুশি হয়। সেই সাথে অফিসার স্নেহাকে কংগ্রাচুলেশন জানায়, কারণ সম্প্রতি স্নেহা বাচ্চাদের ফর্মুলা দুধের বিজনেস শুরু করেছে। স্নেহা সিনিয়র অফিসারকে ধন্যবাদ জানিয়ে বলে, ফাইনালি কেউ একজন আমাকে নিয়ে পাবলিশ করার নিউজটা দেখেছে, নয়তো সমস্ত মিডিয়া তো আকাকে নিয়ে ব্যস্ত। আকার কথা উঠতেই অফিসার সোহেলকে বলে, আমি আশা করছি খুব শীঘ্রই এই কিলারকে খুঁজে বের করা যাবে। সোহেল সিনিয়র অফিসারকে আশ্বস্ত করে বলে, আমি আপনার শিষ্য, ভরসা রাখুন, যত বড়ই অপরাধী হোক না কেন আমি খুঁজে বের করব। এরপর আমরা আজাদকে দেখি। আজাদ আজ কোনো কারণ ছাড়াই মেঘার সাথে দেখা করতে গেছে। আজাদকে দেখে মেঘা জানতে চায় কেন এসেছে। আজাদ কোনো উত্তর দেওয়ার আগেই মুষলধারে বৃষ্টি হয়, তাই মেঘা আজাদকে ভেতরে নিয়ে আসে। মেঘা আজ আবারও আজাদকে চায়ের অফার করে। আজাদ এবার না করে না। চায়ের আড্ডায় অনেক গল্প হয়। আজাদ তার লেখা কবিতা শোনায় মেঘাকে। আজাদের জীবনে এখন 2 ধরনের পরিবর্তন।
প্রথমত সে নিজে জীবনের সঠিক পথ খুঁজে পেয়েছে, দ্বিতীয়ত সে প্রেমে পড়েছে। তাই আজাদ ডিসিশন নেয় এখন থেকে ফিজিক্যাল ফিটনেসের দিকেও খেয়াল রাখবে। মদ পান করা, রাত জাগা সব বন্ধ। পরদিন থেকে আজাদ জিম করা শুরু করে। এরপর তার সোশ্যাল মিডিয়ায় নিজের অর্থাৎ আঁকার অ্যাক্টিভিটি বাড়ানোর প্ল্যান করে। কিন্তু এক্ষেত্রে আজাদ নিজের আইডেন্টিটি ব্যবহার করবে না। তাই সে অবৈধ সিম বিক্রেতার কাছ থেকে 20 জন মৃত মানুষের ব্যবহার করা 20টা সিম কিনে নেয়। সেই সিম ব্যবহার করে আজাদ আঁকার নামে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করে। 20টা সিম কেনার উদ্দেশ্য হচ্ছে প্রতিবার একজন মানুষ হত্যার পর আঁকা অ্যাকাউন্ট ক্লোজ করে দেবে, যাতে পুলিশ কখনোই কোনো অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে না পারে। প্রথম অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর আজাদ পোস্ট করে, তোমাদের আঁকা চলে এসেছে, কি হবে আঁকার নেক্সট টার্গেট? অসংখ্য মানুষ সেখানে কমেন্ট করতে শুরু করে। কেউ সাধুবাদ জানায়, আবার কেউ সন্দেহ করে এটা সত্যিই তার অ্যাকাউন্ট নাকি ফেক। এরপর আমরা খালেক নামের এক প্রভাবশালী ব্যক্তিকে দেখি। খালেক তার অফিসের এক ফিমেল এমপ্লয়ি সোমায়াকে ডেকে পাঠায় তার ফার্ম হাউসে এবং তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে। সে আগে পরে অনেকবার এরকম করেছে। মেয়েটা যখন জানতে পারে, সে খালেককে হুমকি দেয় যে সে সবাইকে খালেকের এই গোপন সত্যি জানিয়ে দেবে। তখন খালেক বলে, আমি তো মজা করছিলাম, আমি তোমায় অনেক ভালোবাসি। তখন সোমায়া বলে, আপনি কি আমাকে বিয়ে করবেন? খালেক বলে, অবশ্যই করব। কথা বলতে বলতে সে মেয়েটার খুব কাছে আসে এবং হঠাৎ করেই গলা টিপে ধরে। নৃশংসভাবে হত্যার পর সে বডি এমনভাবে ঝুলিয়ে দেয় যাতে সবাই দেখে সুইসাইড ভাবে। এরপর সে অফিসের আরেকজন এমপ্লয়িকে কল করে তার সাথে দেখা করার জন্য জোর করে। মেয়েটা তাকে অ্যাভয়েড করার চেষ্টা করলেও সে জোর করতে থাকে। সোমায়ের মৃত্যুর খবর ভাইরাল হওয়ার পর খালেকের সব পরকীয়ার রহস্য সামনে আসে। আজাদ তখন খুব মন দিয়ে নিউজটা দেখে। হয়তো আকার এবারের টার্গেট খালেক হতে চলেছে। ওদিকে সোহেল প্রতিনিয়ত আকাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনো ক্লু পায় না। তবে সে এটা জানতে পারে আকার ফলোয়াররা তার কাছে ইমপ্রেস হয়ে ডোনেশন পাঠাতে শুরু করেছে। আজাদও এটা দেখে বেশ অবাক হয়। সে ভাবে, গানের জন্য কেউ কখনো আমাকে একটা কানাকড়িও পাঠায়নি, কিন্তু এখন খুন করার জন্য হাজার হাজার টাকা পাঠাচ্ছে। সে বোঝে তার জীবনের লক্ষ্য একটাই, এতদিন সে লক্ষ্যভ্রষ্ট ছিল। এরই মাঝে মেঘা বলে, আজকে কেমন যেন একটু অন্যরকম লাগছে আপনাকে, ঠিক বুঝতে পারছি না, তবে ভিন্ন লাগছে। আজাদ বলে, এতদিন আমার জীবন উদ্দেশ্যহীন ছিল, এখন আমি উদ্দেশ্য পেয়েছি, হয়তো এই কারণেই এমন লাগছে। তাছাড়া সমাজসেবা করছি তো ভালোই লাগছে। মেঘা খুশি হয়ে বলে, এই তো খুব ভালো কাজ, তবে ভুলেও কখনো আঁকার মতো হবেন না। তার মনে হয় যে সে মানুষের সেবা করছে, কিন্তু সে ক্রাইম করছে, আর তাই আমি চাই সে যেন খুব দ্রুত ধরা পড়ে। কথাটা শুনে আজাদ অপ্রস্তুত হয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার পথে হঠাৎ করেই সে বাইক থেকে পড়ে সেন্সলেস হয়ে যায়। মেঘা সেটা দেখে ঘাবড়ে গিয়ে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায় এবং সেখান থেকে তার সাথে ফিজিক্যাল কন্ডিশন সম্পর্কে জানতে পারে তার। পরদিন সেই ব্যাপারে কথা বলার জন্য কায়সারের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু কায়সার প্রথমে মনে করে সে নিশ্চয়ই কোনো কোম্পানির মার্কেটিং করতে এসেছে, তাই তাকে চলে যেতে বলে। এরপর যখন মেঘা তাকে জানায় যে সে আজাদের বন্ধু, তখন কায়সার আরও বেশি ভয় পায়, কারণ আজ পর্যন্ত মেয়ে বন্ধুর ব্যাপারে আজাদ বলেনি। তাছাড়া বর্তমানে তো দেশের পরিস্থিতি ভালো না, এমন সুন্দরী মেয়েরাই তো পরবর্তীতে ডাকাত বের হয়। মেঘা তখন বলে, আপনার টেনশনের কারণ নেই, আমি চোর ডাকাত না। তখন কায়সার ভয়ে ভয়ে তাকে ভেতরে নেয়। সে মেঘাকে অ্যাভয়েড করার জন্য চা বানাতে যেতে চায়, কিন্তু মেঘা বলে, চা আজকে আমি বানাবো। কায়সার নিষেধ করা সত্ত্বেও সে জোর করে চা বানায়। এরপর চা খেতে খেতে মেঘা কায়সারের কাছ থেকে আজাদের এই রোগের রহস্য জানতে পারে। মূলত ছোটবেলায় তার সাথে যা হয়েছে, যত অত্যাচার তাকে সহ্য করতে হয়েছে, সবকিছুর সাইড ইফেক্ট হিসেবে এই রোগটা তার সাথে আজীবন রয়েছে। সবটা শুনে মেঘা খুবই ইমোশনাল হয়ে যায়। তবে কায়সারের সাথে গল্প করে সময়টা বেশ ভালোই কাটে। সে রাতে আজাদ মুখ লুকিয়ে পৌঁছে যায় খালেকের বাড়িতে। দারোয়ানকে কথার বাঁচে ফেলে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। দারোয়ান কোনোভাবেই তাকে ভেতরে ঢুকতে দেয় না। তাই পরের রাতে সে আবারও ওই বাড়িতে যায়, তবে এবার সম্পূর্ণ প্রস্তুতি সহ। দারোয়ান তার সামনে আসতেই আজাদ তার মুখে ক্লোরোফর্ম স্প্রে করে দেয়। এতে লোকটা সেন্সলেস হয়ে গেলে আজাদ চুপিসারে বাড়ির ভেতরে ঢুকে খালেকের উপর অ্যাটাক করে, কিন্তু দুঃখের বিষয় বেচারা সফল হয় না। বাড়ির বাকি গার্ডরা মিলে আজাদ অর্থাৎ আকাকে পাকড়াও করে খালেককে বাঁচিয়ে নেয়। খালেক আকাকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখে জেরা করতে শুরু করে। তাকে খালেকের বাড়িতে কে পাঠিয়েছে? তার সাথে তখন একজন কল গার্ল সুইটি ছিল। তো সে বারবার আকাকে জিজ্ঞেস করে, কিন্তু আকা কোনো উত্তরই দেয় না। এরই মাঝে খালেক হঠাৎ বলে ওঠে, তোকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। আকা তখনও কিছুই বলে না। কিছুক্ষণ পর তার মনে পড়ে যায় সে ওই রেস্টুরেন্ট থেকে আজাদকে অপমান করে তাড়িয়ে দেওয়ার ভিডিওটা দেখেছিল। তাই সে এবার আকাকে গান গাওয়ার জন্য জোর করে। আকা বলে, আমি গান গাইতে পারি না, কিন্তু খালেক তার কথা বাধ্য হয়ে আকাও গাইতে শুরু করে। তার গানের গলা খালেকের খুব ভালো লাগে, কিন্তু এখন আর পছন্দ করে কী লাভ, সে তো তাকে মেরেই ফেলবে।
তো সে আকাকে মারার জন্য তার ভাড়াটে খুনি পুটুকে খবর দেয়, কিন্তু পুটু জানায় তার আসতে 15 মিনিট লাগবে। তাই খালাক ওই 15 মিনিট আকার সামনেই সুইটির সঙ্গে জোর জবরদস্তি করে। আকার সামনে সুইটির খুব আনকমফোর্টেবল ফিল হয়। সে খালিককে বোঝানোর চেষ্টা করে, কিন্তু খালিক শুনতে চায় না, কারণ এই পেশায় তো আর লজ্জা রাখতে নেই। একটা পর্যায়ে সুইটির আগের মাথায় তার মাছ বরাবর লাথি মেরে নিজেকে সেভ করে এবং তার হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে খালেকের দিকে গান পয়েন্ট করে। এটা দেখে খালেক ভীষণ ভয় পায়। সে বলে, আর আমি তো মজা করছিলাম, আমি তোমাকে অনেক ভালোবাসি মন থেকে। কিন্তু সুইটি আর তার মিষ্টি কথায় ভোলে না। তখন আকা বলে, পিস্তলটা দাও। সুইটির একটু ভয় লাগছিল, আকার হাতে পিস্তল দিলে সে সুইটিকেই মেরে না ফেলে। কিন্তু খালেক এতটাই ফালতু লোক যে তার পরিবর্তে সে ওই খুনিটাকে বিশ্বাস করার সিদ্ধান্ত নেয়। সে আকার হাতে পিস্তল দিলে আকা গিয়ে খালেককে গুলি করে মেরে সুইটিকে নিয়ে বের হয়। কিন্তু যাওয়ার পথে তার মাথার মধ্যে অনেক প্রশ্ন। সুইটি যেহেতু তার চেহারা দেখেছে, তাই আকার এখন তাকে মারতে হবে। কিন্তু সেটাও ভাবছিল সুইটি তো কোনো অন্যায় করেনি, আর কোনো নিরাপরাধ মানুষকে খুন করলে তো সে তার আদর্শ থেকে সরে যাবে। এসব নিয়ে সে ভীষণ কনফিউজড। তখন সুইটি বলে, আপনি তো সমাজ থেকে অন্যায়কারীদের দূর করছেন, তাই আমি আপনার এই কাজের সঙ্গী হতে চাই। আপনাকে হেল্প করতে পারলে ভালো লাগবে। টেনশন করবেন না, আমি আপনার ব্যাপারে কাউকে বলবো না। আকা থেকে জিজ্ঞেস করে, কিছুক্ষণের মধ্যেই হয়তো তোমাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নেবে, কি করবে? সুইটি বলে, সব কিছু সামলে নেবে। তাই আকা তার উপর বিশ্বাস করেই তাকে ছেড়ে দেয়। পরদিন সোহেলের ওয়াইফ স্নেহা তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর সোহেল জানতে পারে স্নেহা তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে তাকে দেখা করাতে নিয়ে এসেছে। ব্যাপারটা সে মানতে পারে না, কারণ ভেবেছিল স্নেহা হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে। তাই সে মন খারাপ করে বলে, তোমার যদি অন্য কাউকে ভালো লাগে আমাকে বলে দাও, আমি চুপচাপ চলে যাব। তাদের কথার মধ্যে ওয়েটার একটা বাচ্চাদের চেয়ারে সেখানে এনে রাখে। সেটা দেখে সোহেল কনফিউজড। তখন স্নেহা জানায় সে বাবা হতে চলেছে, আর তৃতীয় ব্যক্তি বলতে সে বাচ্চাকেই বুঝিয়েছে। সোহেল তো খুশিতে আত্মহারা হয়ে যায়। এদিকে আকাকে নিয়ে তো পুরো দেশে একেবারে হুলস্থুল কাণ্ড। হাতে গোনা কয়েকজন আকার বিরুদ্ধে কথা বললেও বেশিরভাগ মানুষের সাপোর্টে ছিল। এমনকি দেশ থেকে অপরাধীদেরকে সাফ করে ফেলার জন্য তার সোশ্যাল আইডির মাধ্যমে তাকে বিভিন্ন অ্যামাউন্টের ডোনেশনও পাঠানো হতো। এসব নিয়ে কমিশনার ভীষণ টেনশনে ছিল। সে সোহেলকে বলে, ব্যাপারটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, আমাদের এখন বড় কোনো অ্যাকশন নেওয়া দরকার। সোহেল বলে, আমি ভেবেছিলাম আকা হয়তো কোনো না কোনো ভুল করবে। সেটা শুনে কমিশনার বলে, ক্রিমিনাল অবশ্যই ভুল করবে, কিন্তু তার জন্য অপেক্ষা করে বসে থাকলে হবে না। সে আরও বলে, এই নকল আকা নিজের চেহারা লুকিয়ে রাখলেও তার জনপ্রিয়তা খুবই পছন্দ, কারণ বাংলাদেশে অনেক ভয়ঙ্কর ক্রিমিনাল আছে, কিন্তু আকা শুধু তাদেরই টার্গেট করে যারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তখন সোহেল বলে, স্যার আপনি বারবার লোকটাকে নকল কেন বলছেন? আপনি শিওর হচ্ছেন কিভাবে যে এটা আসলে আকা নয়? তখন কমিশনার বলে, কারণ আমি আসলে আকাকে অনেকদিন ধরেই অবজার্ভ করছি। 25 বছর আগে যখন সে অ্যাক্টিভ ছিল, সে সব ধরনের ক্রিমিনালদের টার্গেট করত, শুধু নাম করা লোকদের নয়। সোহেল বলে, তখন তো মানুষ সোশ্যাল মিডিয়ার কারসাজি বুঝতো না, কিন্তু তার বস জোর দেয় এটা নকল আকা, আর সে শুধুমাত্র জনপ্রিয়তা পাওয়ার জন্যই এমন করছে। সোহেল তখন আর কথা বাড়ায় না। আরেকদিকে আজাদ আবারও মেঘার সাথে দেখা করে, তবে এবার সে সাহস দেখিয়ে মেঘাকে তার সাথে লাঞ্চে যাওয়ার জন্য ইনভাইট করে। কথাটা শুনে মেঘা একটু অবাক হয়। আজাদ বলে, আপনি আমার এত উপকার করেছেন, তাই আপনি গেলে আমি খুশি হব। তখন মেঘা তাকে শর্ত দেয়, আপনাকে আগে আমার সঙ্গে ডক্টরের কাছে যেতে হবে, তারপর আপনার সঙ্গে লাঞ্চে যাব। ওদিকে সুইটিকে ইন্টারোগেশনের জন্য ডাকা হয়। সুইটি পুলিশকে জানায় সে আকার চেহারা দেখেনি, কারণ একটা কালো মাস্ক পরা ছিল সে। এরপর তারা জিজ্ঞেস করে, আকা কেন ছেড়ে দিল তাকে? সুইটি বলে, আকা শুধুমাত্র অপরাধীদেরকেই খুন করে, আমি তো অপরাধী না। তবে আকার চেহারা না দেখলেও কণ্ঠ শুনেছি, মনে হয়েছে লোকটার বয়স 60 থেকে 65 বছর। তার কাছ থেকে কোনো ক্লু না পেয়ে সোহেল তাকে ছেড়ে দেয়। এরপর সে খালিকের বাড়ির দারোয়ানকে ডাকে আকার ব্যাপারে জিজ্ঞেস করে। দারোয়ান তাকে জানায় আকাকে দেখে তার 30 থেকে 35 বছর মনে হয়েছে, কিন্তু সমস্যা হলো সেও আকার চেহারা দেখেনি। এরপর যখন লোকটা বাড়ি যাচ্ছিল, তখন তার ওয়াইফ তাকে বকাঝকা করে যে সে সত্যিটা জানলেও পুলিশকে বলা উচিত হয়নি, আকা তো সমাজের ভালোই করছে, এখন যদি ধরা পড়ে যায়। বউয়ের কথা মতো পরদিন জিজ্ঞাসাবাদে লোকটা তার বয়ান পাল্টে দেয়। তার বুঝতে ভুল হয়েছে, আকা আসলেই 60 থেকে 65 বছরের। এটা শুনে সোহেল মোটামুটি নিশ্চিত হয় যে এটাই পুরনো আকা, কারণ বর্তমানে তার বয়সও এমনটাই হওয়ার কথা। পুলিশরা তখন সেই ক্লু অনুসারে আকাকে খুঁজতে শুরু করে। তারা আকার একটা স্কেচ তৈরি করে, এআই এর মাধ্যমে চেহারা বানানোর চেষ্টা করে। এরপর সেসব চেহারার সাথে মিলে যাওয়া লোকদেরকে থানায় তুলে নিয়ে আসে, কিন্তু তাদের মধ্যে কেউ আকা ছিল না। এরই মাঝে আরও একটা নিউজ আসে। নিউজটা ছিল স্নেহার। তার বানানো ফর্মুলার দুধ খেয়ে 6 মাসের একটা ছোট্ট বাচ্চা মারা গেছে। এটা নিয়ে রাতারাতি দেশে হুলস্থুল হয়।
স্নেহার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইলে সে কোনো রকম রেসপন্স করে না, কারণ সবাই ধরে নিয়েছিল এই অপকর্মের পেছনে স্নেহার হাত। কিন্তু সত্যিটা হলো স্নেহা কিছুই জানতো না। তার ধারণা কোম্পানি থেকে তার ফর্মুলাটা ম্যানিপুলেট করে বাজারজাত করা হচ্ছে। সেই বিষয়টা সোহেলকে জানায়। সোশ্যাল মিডিয়ায় নিজের নামে আজে বাজে কথা শুনে বেচারি ভীষণ ভেঙে পড়ে। সোহেল তাকে ঝামেলা না মেটা পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে বলে। এদিকে আজাদ কায়সারের জন্য একটা নতুন স্মার্টফোন কিনে নেয়। সেই সাথে এটাও জানায় সে নিজের জন্য একটা বাইক কিনেছে। এটা শুনে কায়সার অবাক হয়ে যায়। আজাদকে জিজ্ঞেস করে, এত টাকা কোথায় পেলি? চুরি ডাকাতি করিসনি তো? আজাদ জানায় সে সোশ্যাল মিডিয়ায় কাজ করে, সেখান থেকেই পেয়েছে। সে আসলে ফেসবুক থেকে পাওয়া লোকদের ডোনেশনের মাধ্যমে এসব কিনছিল। তবে পুরো সত্যিটা সে তার চাচাকে বলে না। যাই হোক, আজাদের কথা শুনে কায়সার ভীষণ খুশি হয়। আজাদ তাকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়। এতে কায়সার আরও বেশি খুশি। এরপর সে চলে যায় মেঘার কাছে। মেঘাও খুশি, কিন্তু মেয়ের সাথে একটা কুরিয়ার ডেলিভারি বয়কে দেখে মেঘার মা মানতে পারে না। যাই হোক, সেখান থেকে তারা সোজা যায় ডক্টরের কাছে। ডক্টর আজাদের চেক আপ করে তাকে জানায় যে তার এই অসুস্থতাকে অ্যাভয়েড করার জন্য একেবারে উচিত হবে না। এটা একটা সময় ভয়ঙ্কর হবে, এমনকি মারা পর্যন্ত যেতে পারে। ডক্টর তাকে এটাও জানায় যে এই রোগের কারণে সে বাইক চালাতে পারবে না। এতে যে কোনো সময় যে কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে। সেই সাথে তাকে প্রতিনিয়ত ওষুধ খেয়ে যেতে হবে, মিস করা যাবে না। সব ঠিক ছিল, তবে বাইক না চালানোর বিষয়টা আজাদ মানতে পারে না। মেঘা যখন তাকে বোঝানোর চেষ্টা করে বাইকটা অ্যাভয়েড করা উচিত, তখন আজাদ বলে, বাইক আমার প্যাশন, আমার কাজের জন্য বাইক দরকার, তাই আমি এভাবে ছাড়তে পারবো না। মেডিসিন খেলে সব ঠিক হয়ে যাবে। এরপর সে কথায় কথায় মেঘার কাছে জিজ্ঞেস করে তার জন্মদিন কবে। মেঘা তারিখটা জানালে আজাদ বলে, আমি তোমার পরের জন্মদিনে তোমাকে একটা সারপ্রাইজ দেব। মেঘা খুবই খুশি হয়। এদিকে সে রাতের তুমুল ঝড় বৃষ্টির মধ্যে সোহেল এসে কমিশনারকে জানায় সে একটা এভিডেন্স পেয়েছে, কিন্তু কি পরে জানতে পারবো আমরা সেটা। এরপর মেঘা চায় কায়সারের সঙ্গে দেখা করতে। তাদের মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক হয়। তো সেখানে কথায় কথায় কায়সার বলে, আমার আজাদকে নিয়ে খুব টেনশন হয়, সে আবার কোনো খারাপ কাজে না পড়ে। এতগুলো টাকা কোথা থেকে পেল কে জানে। মেঘা তখন তাকে বোঝায় যে টেনশনের কোনো কারণ নেই, আজাদের মতো ভালো লোক কোনো খারাপ কাজ করবে না। এরপর কায়সার হঠাৎ তাকে জিজ্ঞেস করে সে আজাদকে পছন্দ করে কিনা। তখন মেঘা একটু লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এরই মাঝে আজাদ নিউজে জানতে পারে যে পুলিশ আকার বিরুদ্ধে প্রমাণ পেয়েছে, তবে সেই প্রমাণটা কি তা পুলিশ মিডিয়ার সামনে বলে না। সেটা শুনে আজাদ ভীষণ টেনশনে পড়ে যায়। পুলিশ প্রমাণ পেল কোথা থেকে? সে তো কোনো ভুল করেনি, কোনোভাবেই তার হিসাব মেলে না। এরই মাঝে তার কাছে অচেনা নম্বর থেকে ভিডিও মেসেজ আসে। লোকটা আকার অ্যাকাউন্টে 2.5 লক্ষ টাকা দিয়েছে তার ওয়াইফকে খুন করতে। সে আকাকে জানায় খালেক হসপিটালে নিয়ে যাওয়ার পরে সে কিছুক্ষণ বেঁচে ছিল। সেই মুহূর্তে সে আকার চেহারার একটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছে, আর সেই বর্ণনার উপর ভিত্তি করেই আকার স্কেচ তৈরি করা হবে, এবং সেই স্কেচ তৈরি করবে ওই অজ্ঞাতনামা ব্যক্তির ওয়াইফ, যে কিনা পরকীয়ায় আসক্ত একজন জঘন্য মহিলা। এ কারণেই সে চাচ্ছে আকা তার ওয়াইফকে মেরে ফেলুক। মেয়েটা এখন তার বয়ফ্রেন্ডের সঙ্গে হোটেল স্কাই সিটিতে আছে। এটা শুনে আকা পৌঁছে যায় সেই হোটেলে। এরপর ওই লোকের দেওয়া রুম নম্বরে গিয়ে কলিং বেল বাজাতেই ভেতর থেকে একটা মেয়ে দরজা খোলে, আর তৎক্ষণাৎ ভেতরে থাকা পুলিশরা বাইরে বের হয়ে আসে তাকে ধরার জন্য। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো সেখানে আকা ছিলই না, এসেছিল সুইটি। মূলত আকার সাহায্য করার জন্যই সুইটি গিয়েছিল। আকা আড়াল থেকে সব দেখে সেখান থেকে চলে যায়, আর সুইটি বাহানা বানিয়ে দেয় যে সেই হোটেলে তার কাস্টমারের কাছে এসেছে, কিন্তু ভুলবশত অন্য রুমে চলে এসেছে। কিন্তু সোহেলের উপর তার একটু সন্দেহ হয়, তাই তারা সুইটিকে সেখানেই আটকে রাখে, আর পুরো টিমকে ছড়িয়ে আকাকে পুরো হোটেলে খুঁজতে বলে, যে কারণে আকা হোটেল থেকে বের হওয়ার সুযোগ পায় না। পুলিশদের হাত থেকে বাঁচার জন্য ওয়াশরুমে যায়, কিন্তু আনফর্চুনেটলি সেখানেও একজন পৌঁছে যায়। সে ভেতরে থাকা লোকটাকে বাইরে বের হয়ে আসতে বললে আকা ভীষণ টেনশনে পড়ে যায়। সে কোনোভাবে লোকটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছিল, কিন্তু পারে না। এমন সময় হঠাৎ করেই এক ঝাঁক লোক এসে হোটেলের বাইরে হাঙ্গামা শুরু করে। সোহেলরা কিছুই বুঝতে পারে না, তবে পরে জানা যায় আকাই ফেসবুকে পোস্ট করে লোকগুলোকে সেখানে ডেকেছিল। পুলিশরা সবাই যখন ভিড় সামলাতে ব্যস্ত, তখনই আকা সুযোগ বুঝে হোটেল থেকে বের হয়ে যায়। টিভিতে খবরটা শুনে মেঘা বলে, বাহ, বাংলাদেশের মানুষ পারেও বটে, একজন অপরাধীকে হিরো বানিয়েছে। তখন তার মা বলে, আমার কাছে তো হিরোই মনে হয়, সে অন্যায়কে শেষ করে সমাজকে ভালো করার চেষ্টা করছে। এটা নিয়ে আবার তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এমন সময় কলিং বেল বেজে উঠলে মেঘা গিয়ে দরজা খুলে দেখে আজাদ। সে তখন একটু ঘাবড়ে গিয়ে বলে, তুমি কি মায়ের কথা শুনেছ? আজাদ বলে, হ্যাঁ শুনেছি। সেটা শুনে মেঘার কথা না বাড়িয়ে পার্সেল আনতে চায়। ফেরার পর আজাদ বলে, আন্টিকে বলে দিও আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি, সোশ্যাল মিডিয়া থেকে যথেষ্ট ভালো রোজগার হচ্ছে, তাই সমস্যা নেই। তখন মেঘা একটু ডিপ্রেসড হয়ে বলে,
তাহলে তো আমার পার্সেলগুলো আনা নেওয়ার জন্য আমাকে অন্য লোক দেখতে হবে। আজাদ বলে, কেন? আমি নিজেই তোমার পার্সোনাল ডেলিভারি কাজ করে দেব। মেঘা একটু অবাক হয়ে বলে, তুমি কেন কষ্ট করবে? আজাদ বলে, তোমার জন্মদিনে সব বলবো। একথা বলে সে সেখান থেকে বের হয়ে আসে। ধরা পড়ার ভয়ে আকা ভীষণ টেনশনে আছে। তবে মেঘার সাথে দেখা করার পর তার মন শান্ত হয়। অবশ্য সেখানেও একটা টেনশন, মেঘা আকাকে মোটেও সহ্য করতে পারে না। ওদিকে তার মা সহ্য করতে পারে না আজাদকে। কিন্তু আজাদ এবং আকা তো একই দেহের দুটো সত্তা, তাহলে তারা আলাদা হবে কিভাবে? কিন্তু তার প্রশ্ন হচ্ছে, আজাদের মতো একটা লুজারকে পছন্দ করার কি আছে? তার ধারণা একদিন মেঘার এই ভুল ধারণা ভাঙবে এবং সেও আকাকে অ্যাকসেপ্ট করবে, কারণ আকাই হচ্ছে ভবিষ্যৎ। ওদিকে কমিশনার সোহেলকে জানায় যে স্নেহার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হতে চলেছে। এতদিন সে বিষয়টাকে আটকে রাখার চেষ্টা করলেও এখন সেটা কঠিন হয়ে যাচ্ছে। সেটা শুনে সোহেল খুবই টেনশনে পড়ে যায়, কারণ তার ওয়াইফ তো প্রেগনেন্ট। এই অবস্থায় জেলে গেলে তার কি হবে? অন্যদিকে আজাদ গিয়ে সুইটিকে বলে, পুলিশরা সেদিন তাকে কেন ছেড়ে দিল? সুইটি বলে, আমার বিরুদ্ধে তো কোনো প্রমাণ নেই, ছেড়ে দেওয়া ছাড়ার উপায় ছিল না। আমি আগে থেকেই আমার একজন কাস্টমারের নামে ওই হোটেলে রুম বুক করে রেখেছি, যে কারণে পুলিশ সন্দেহ করেনি। সেটা শুনে আজাদ একটু শান্তি পায় এবং তাকে সাহায্য করার জন্য সুইটিকে ধন্যবাদ জানায়। সে রাতে আজাদ ঘরের ভেতরে মাথায় হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে। সেটা দেখে কায়সার অবাক হয়ে যায়। আজাদ বলে, আমার হেলমেটের ভেতর ক্যামেরা আছে, আমি তোমার সমস্ত কাণ্ডকারখানা রেকর্ড করে রাখবো, যে তুমি স্মার্টফোন পাওয়ার পর আজেবাজে গান শুনে বেড়াও। তবে কায়সার খুব একটা গুরুত্ব দেয় না। এরপর আজাদ তাকে বলে সে কুরিয়ার অফিসার চাকরিটা ছেড়ে দিচ্ছে। কায়সার বলে, চাকরি ছাড়ছো ভালো, কিন্তু আমি কিন্তু তোমাকে বসে বসে খাওয়াতে পারবো না, মাসের খরচ না দিলে বাড়ি থেকে বের করে দেব। তবে আজাদ তাকে আশ্বস্ত করে যে মাস খরচা নিয়ে তাকে চিন্তা করতে হবে না। পরদিন অফিসে যাওয়ার আগে সোহেল বসে স্নেহার সাথে গল্প করছে। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার কারণে এখন একটু সে নিজেকে সামলাতে পেরেছে। তার সাথে কথাবার্তা বলে সোহেল অফিসের উদ্দেশ্যে রওনা হয়। আরেকদিকে আজাদ অফিসে গিয়ে ফাইনালি তার রেজিগনেশন লেটার দেয়। তার বস তাকে জিজ্ঞেস করে চাকরি ছাড়ার কারণ কি। আজাদ কিছুই বলে না, বরং এতদিন তাকে আজে বাজে কথা বলার জন্য, টর্চার করার জন্য, ইনসাল্ট করার জন্য সেখান থেকে বের হয়ে আসে। এরই মাঝে কমিশনার হঠাৎ আকার প্রোফাইল চেক করতে গিয়ে একটা অদ্ভুত বিষয় দেখে। অন্যদিকে আকা স্নেহাকে তার বিরুদ্ধে থাকা এভিডেন্স দেওয়ার বাহানায় একটা নির্জন জায়গায় নেয় এবং সেখান থেকে তাকে কিডন্যাপ করে নেয়। কমিশনের বিষয়টা সন্দেহ হয়, কারণ আকার রিসেন্ট পোস্টে সবাই স্নেহার ব্যাপারে কথা বলছিল, যে কারণে কমিশনার দ্রুত সোহেলকে ফোন করে স্নেহার ব্যাপারে জানতে চায়। কিন্তু অফিসে আসার পর থেকে স্নেহার সাথে তার কথা হয়নি। তো বসের কথা মতো সে দ্রুত স্নেহাকে কল করে, কিন্তু কোনো রেসপন্স পায় না। তখন সোহেল তার টিমকে স্নেহার নম্বর ট্র্যাক করতে বলে, কিন্তু লোকেশন ট্র্যাক করতে অনেক সময় লাগে, কারণ আজাদ স্নেহাকে নিয়ে গিয়ে একটা গোডাউনের মধ্যে রেখেছে যেখানে নেটওয়ার্ক নেই। সোহেল ততক্ষণে স্নেহার খুঁজে বের হয়ে পড়ে, কিন্তু রাস্তায় আবার তাকে জ্যামে পড়তে হয়। এরই মাঝে তার টিম তাকে লোকেশন পাঠিয়ে দেয় ঠিকই, তবে সেখানে পৌঁছানোর আগেই ঘটনা ঘটে যায়। আকা নির্মমভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে স্নেহাকে মেরে ফেলে, আর তার এই দুর্ধর্ষতা তার হেলমেটে থাকা ক্যামেরাতে রেকর্ড হয়। স্নেহাকে মারার পর আকা সেই ফুটেজ আইডিতে পোস্ট করে দেয়, যাতে আর একজন অন্যায়কারীকে মরতে দেখে সবাই আত্মতৃপ্তি পায়। সেই ভিডিও দেখে সোহেল খুব বাজেভাবে ভেঙে পড়ে। এক মুহূর্তের মধ্যে তার পরিবার একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। কিছুদিন আগেও তো তারা কত হ্যাপি ছিল। আকার উপর তার প্রচণ্ড রাগ হয়। আরও বেশি রাগ হয় দেশের কিছু জনগণের উপর, যারা না বুঝেই স্নেহার মৃত্যু কামনা করছিল এবং ফাইনালি সে মারা যাওয়াতে উল্লাসে ফেটে পড়েছে। এসব দেখে সোহেল সিদ্ধান্ত নেয় এবার সে আকাকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে, আর জনগণকে দেখাবে পুলিশ কী করতে পারে। কিন্তু প্রবলেম হলো ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অনেকেই আকাকে সাপোর্ট করছে। তাদের ধারণা আকা ক্রিমিনালদেরকে মেরে পুলিশের কাজ হেল্প করছে, তাই সোহেল নিজেই অ্যাকশন নেওয়ার ডিসিশন নেয়। দেখতে দেখতে মেঘার বার্থডে আসে, তখন আজাদ তাকে তার পছন্দের একটা জায়গায় নিয়ে যায়। জায়গাটা ভীষণ নির্জন এবং শান্তিপূর্ণ ছিল। সেখানে সে ফাইনালি মেঘাকে একটা কাপল ওয়াচ গিফট করে এবং তার মনের কথাটা বলে। মেঘাও খুশি মনের অ্যাকসেপ্ট করে দেয়। একদিকে কারো ভালোবাসা পূর্ণতা পায়, অন্যদিকে কারো সুখের জীবন ধ্বংস হয়। এক রাতে মেঘা বাড়ি ফেরার পথে হঠাৎ করে বাইকে করে ছিনতাইকারীরা এসে তার ব্যাগ ধরে টান দেয়। যদিও তারা ব্যাগটা নিতে পারে না, কিন্তু মেঘা বেশ আহত হয়। তখন আজাদ তাকে হসপিটালে নিয়ে যায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো ওই ছিনতাইকারীদের উপর মেঘার কোনো রাগ নেই। তার ধারণা কোনো মানুষ ইচ্ছাকৃত অন্যায় করে না, নিশ্চয়ই পেটের দায় করেছে। তবে তার মতো মায়া আজাদের ছিল না। সে রোডের সিসিটিভি ফুটেজ জোগাড় করে, সেখান থেকে ছিনতাইকারীদের খুঁজে বের করে এবং খুবই নৃশংসভাবে মেরে ফেলে। তারপর ফেসবুকে ছিনতাইকারীদেরকে নিয়ে একটা পোস্ট করে। সেই সময় রাস্তার মাঝেই দাঁড়িয়েছিল। এমন সময় হঠাৎ করেই তার অ্যাটাক আসে এবং সে সেন্সলেস হয়ে যায়। সেটা দেখে আশেপাশের লোকগুলো দৌড়ে আসে তাকে বাঁচাতে। তাদের মধ্যে কুরিয়ার অফিসের মালিকও ছিল।
সে আজাদকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে এবং তার চাচাকে ফোন করে ডেকে আজাদের ফোনটা তাকে দিয়ে দেয়। লোকটা সেখান থেকে চলে যাওয়ার পর কায়সার মেঘাকে ফোন করে সব জানায় এবং তাকে দ্রুত হসপিটালে আসতে বলে। খবরটা শোনা মাত্রই মেঘা হসপিটালে আসে। এরই মাঝে সোহেলের খবর পেয়ে যায় যে আকার নতুন সিমটা গত ৪৫ মিনিট ধরে অ্যাক্টিভ আছে, তবে আজ পর্যন্ত কখনোই তার সিম ৫ মিনিটের বেশি অ্যাক্টিভ না। তখন সোহেল খোঁজ নিয়ে জানতে পারে আকার লাস্ট লোকেশন মিডফোর্ড হসপিটাল। খবরটা পাওয়া মাত্রই সোহেল তার টিমকে নিয়ে সেখানে যায়। ততক্ষণে কায়সার আকার সব রহস্য জেনে যায়। আসলে আজাদের গতবারের ডক্টর দেখানোর রিপোর্টগুলো তার ফোনেই ছিল, তাই স্নেহার কথা মতো কায়সার আজাদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে ফোনটা আনলক করে। তখনই তার চোখে পড়ে আকা নামের আইডিটা। সেখান থেকে সব দেখে বুঝে যায় তার ভাতিজাই হচ্ছে আকা। এটা দেখে সে ভীষণ শকড হয়ে যায়। এমন সময় তার কাছে একটা নম্বর থেকে কল আসে। ফোনটা তাকে করেছিল সোহেল। কায়সার ফোনটা রিসিভ করতে তারা ধরে নেয় এটাই আকা এবং তাকে থানায় ধরে নিতে শুরু করে। কায়সারা তখন আজাদকে বাঁচানোর জন্য নিজেই আকা হয়ে যায়। সে ভেবেছিল তাকে থানায় নিয়ে যাওয়া হবে, কিন্তু না, সোহেল নিয়ে যায় তার বাড়িতে। এটা দেখে কায়সার ভীষণ ভয় পেয়ে যায়। সে বলে, আমাকে আইনের হাতে তুলে দাও, আমার যা বিচার করার আইন করবে। সোহেল কোনো পাত্তা দেয় না, কারণ আইনের উপর এখন তার বিশ্বাস নেই। সে নিজেই তাকে শাস্তি দেবে। ওদিকে মেঘা ততক্ষণে হসপিটালে পৌঁছে আজাদের পাশে কাউকে না দেখতে পেয়ে বেশ অবাক হয়। কায়সারকে ফোন করে কিন্তু কোনো রেসপন্স পায় না। এরই মাঝে তার মা তাকে ফোন করে বকা দিতে শুরু করে, কারণ আজাদের চক্করে সে ভুলে গেছে অনেকটা রাত হয়ে গেছে। কিন্তু মেঘা তার মায়ের কথায় পাত্তা না দিয়ে ফোনটা রেখে দেয়। এরপর ফেসবুক ঘাটাঘাটি করতে গিয়ে তার সামনে একটা ভিডিও আসে। সেখানে দেখানো হচ্ছে ওই ছিনতাইকারীদের লাশের কাছ থেকে একটা ঘড়ি উদ্ধার করা গেছে। সবার ধারণা এটা আকার ঘড়ি। মেঘা একটু খেয়াল করে এটা সেই কাপল ওয়াচ, যার একটা ছিল আজাদের কাছে এবং আর একটা তার কাছে, অর্থাৎ আজাদি হচ্ছে আকা। বিষয়টি জানার পর মেঘা যেন আকাশ থেকে পড়ে। সে কি করবে বুঝতে পারে না। এমন সময় আজাদের সেন্স আসে। ওদিকে সোহেল ততক্ষণে কায়সারকে টর্চার করতে থাকে। একটা পর্যায়ে সে যখন কায়সারের মুখে পলিথিন বেঁধে দম আটকে তাকে মারতে যাবে, তখনই হঠাৎ কমিশনার তার বাড়িতে আসে। সোহেল তখন কায়সারকে আধমরা অবস্থায় আটকে রেখে দরজা খুলতে চায়। সে কমিশনারকে সযত্নে ভেতরে এনে বসায় আর বলে, একটু ভেতর থেকে আসছি, কাজ আছে। এই বলে সে উঠে গিয়ে কায়সারকে মারতে থাকে। এদিকে কমিশনার যখন বসে অপেক্ষা করছিল, তখন হঠাৎ তার চোখ যায় ফ্লোরে পড়ে থাকা রক্তের দিকে। সে রক্তের ফোঁটাগুলো ফলো করতে করতে ভেতরে রুমে যায়। তবে সে ঢোকার আগেই সোহেল বাইরে আসছে। কমিশনার জিজ্ঞেস করে, এই রক্তগুলো কিসের? সোহেল হাত দেখিয়ে বলে, তরকারি কাটছিলাম, হাত কেটে গেছে। এরপর সে কমিশনারকে ভুলিয়ে ভালিয়ে আবারও বাইরে নেয়। এরপর কায়সারকে ধরে নিয়ে যায় ওয়াশরুমে। কায়সার তখনও মরেনি। এত অত্যাচার সহ্য করে সে খুব বেশি উইক হয়ে গেছে। একটু পানি চাইছিল, কিন্তু সোহেল দেয় না। দেবে বা কেন? মৃত্যুর আগ মুহূর্তে তো স্নেহাও এভাবেই ছটফট করেছে। আকা কি কোনো মায়া দেখিয়েছে? দেখায়নি। তাই সোহেলও কোনো মায়া দেখায় না, নির্মমভাবে তাকে হত্যা করে। তবে পরবর্তীতে যখন বিষয়টা জানাজানি হয়, তখন কমিশনার বলে, তুমি মস্ত বড় ভুল করেছ। কি করে ভাবলে একটা ৬০ বছর বয়সের বৃদ্ধ লোক জনপ্রিয়তা পাওয়ার জন্য এত কিছু করবে? কিন্তু সোহেল বলে, যারা আজ পর্যন্ত আকাকে দেখেছে সবাই বলেছে সে একজন বৃদ্ধ। কিন্তু কমিশনার কোনোভাবেই মানতে চায় না। সে বলে, তুমি বড় ভুল করেছ, সেটা পরে বুঝতে পারবে। ওদিকে চাচার মৃত্যুতে আজাদ খুব কষ্ট পায়। সেই সাথে মেঘা যে আগার বিষয়টা জেনে গিয়েছে এটাও বুঝে। এরপর মেঘা তাকে তার সে পছন্দের জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে বোঝানোর চেষ্টা করে যে এভাবে অন্যায়ের পথ বেছে নেওয়া ঠিক হচ্ছে না, তার ওই পথ থেকে ফিরে আসা উচিত। কিন্তু আজাদ রাজি হয় না। মেঘা বলে, তোমাকে অনেক ভালোবাসি, আমি চাই না তোমার বিপদ হোক। কিন্তু আজাদ বলে, তুমি যদি সত্যি ভালোবাসো তাহলে আমাকে সাপোর্ট করো। কিন্তু মেঘা তার কোনো কথাই মানতে চায় না, বরং কনভিন্স করার ট্রাই করে, পুলিশের কাছে সারেন্ডার করতে বলে। আজাদ ভীষণ কষ্ট পায়, এমনকি সে মেঘার সাথে সব সম্পর্কও ভেঙে দিতেও রাজি হয়। কিন্তু মেঘা সেটা চায় না। সে তো আজাদকে আঁকড়ে ধরে রাখতে চায়। ওদিকে কমিশনার মনে মনে ভাবে কিভাবে নকল আকাকে জব্দ করা যায়। ভাবতে ভাবতে সে হঠাৎ বলে, নকল আকাকে জব্দ করতে হলে আসল আকার ফিরে আসা জরুরি। ওদিকে আজাদ মেঘার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে তার অ্যাটাক আসে এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। মেঘা চাইলে সে সময় আকাকে ফেলে চলে যেতে পারত, কিন্তু সে চায় না। আজাদ সুস্থ না হওয়া পর্যন্ত আজাদের পাশেই বসে থাকে। এটা দেখে আজাদ ইমোশনাল হয়ে মেঘাকে জড়িয়ে ধরে। মেঘা ভেবেছিল সে হয়তো আকাকে কনভিন্স করতে পেরেছে, কিন্তু না, আকা তো নিজের অস্তিত্বকে ধরে রাখার জন্য নিজের ভালোবাসারও মূল্য দেয় না। নিজ হাতে নিজের ভালোবাসার মানুষটাকে সে মেরে ফেলে, কারণ তার কাছে এখন আকার অস্তিত্বটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সে নিজেকে সর্বশক্তিমান ভাবতে শুরু করে। ওদিকে সোহেল সুইটিকে পাকড়াও করে টর্চার করতে শুরু করে আসল আকার রহস্য জানার জন্য। অন্যদিকে আকা দুনিয়ার সব মোহমায়া ত্যাগ করে তার কাজে লেগে পড়ে। আর এখানেই গল্পটা শেষ হয়।
সত্যি বলতে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে সত্যি আঁকার মতো একজনকে আমাদের ভীষণ দরকার। কিন্তু আসলেও কি আঁকার করা এই অপরাধকে কোনোভাবে জাস্টিফাই করা যায়? সে যতই সমাজের কথা ভাবুক না কেন, দিন শেষে তো সে নিজেও একজন ক্রিমিনাল, আর তার প্রিয় মানুষটাকেও মেরে ফেলল। আপনাদের কি মনে হয়, বাংলাদেশের জন্য কি আসলেই আঁকার প্রয়োজন, নাকি আমাদের আইন ব্যবস্থাকে আরও ডেভেলপ করা প্রয়োজন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তবে গল্পের শেষে অনেকগুলো রহস্য থেকে গেছে, যেমন সোহেল কি কখনো আজাদের সত্যিটা জানতে পারবে, আর জানতে পারলেও তার পরিণতি কি হবে? আর সবথেকে বড় প্রশ্ন হলো, আসল আঁকা কি সত্যি ফিরবে? এত প্রশ্ন আর রহস্য যেহেতু অব্যক্তই থেকে গেছে, তাই ধারণা করা যায় আমরা খুব দ্রুতই আঁকার সিজন 2 পেতে চলেছি। আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমরা দ্বিতীয় সিজন রিলিজ হওয়া মাত্রই তার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা চ্যানেলের অন্য ভিডিওগুলো এনজয় করতে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।